অ্যাসিড, ক্ষার, লবণ এই বলে একটা চ্যাপ্টার রয়েছে তোমাদের ক্লাস 9-এ। তো প্রথমে আলোচনা করব অ্যাসিড নিয়ে। তো বলে রাখি এই অ্যাসিড সম্পর্কে আরহেনিয়াস নামক একজন বিজ্ঞানী প্রচুর কাজকর্ম করেছেন, কারণ তিনি বিভিন্ন দিক আলোচনা করার পর অ্যাসিড বা ক্ষারকের যে সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞাটাকেই আমরা গ্রহণ করব। কি বলেছিলেন আরহেনিয়াস? আরহেনিয়াস বলেছিলেন যে অ্যাসিড কাকে বলবো? উনি প্রথমেই বললেন অ্যাসিড মানে হবে হাইড্রোজেন ঘটিত যৌগ, মানে এমন কিছু যৌগ যার মধ্যে হাইড্রোজেন থাকবে। যদি হাইড্রোজেন না থাকে সে কোনোদিন অ্যাসিড হতে পারে না। তাহলে প্রথম কথা হচ্ছে হাইড্রোজেন ঘটিত যৌগ। 2 নম্বর কথা বললেন যে এই সমস্ত পদার্থগুলোকে, যেটাকে আমরা অ্যাসিড বলছি, তাকে যদি জলে মেশাই, জলে দ্রবীভূত করি, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে ক্যাটায়ন হিসেবে H+ আয়ন পাওয়া যাবে। ঠিক আছে, ক্যাটায়ন হিসেবে H+ আয়ন পাবো। যদিও বলে রাখি পরবর্তীকালে এই মতবাদটা আরেকটু চেঞ্জ হয়েছে, কারণ H+ আয়ন এটা বাস্তবে পাওয়া যায় না। কি ঘটনা ঘটে যে H+ আয়নটা উৎপন্ন হয়, সেই H+ আয়নটা জলের সঙ্গে তৎক্ষণাৎ রাসায়নিক বিক্রিয়া করে এবং H3O+ হাইড্রক্সোনিয়াম আয়ন উৎপন্ন করে। সুতরাং তুমি এটাও বলতে পারো যে যে সকল হাইড্রোজেন ঘটিত যৌগ জলে বিয়োজিত হয়ে হাইড্রক্সিনিয়াম আয়ন উৎপন্ন করে, আমরা তাদেরকেই মূলত অ্যাসিড বলি। ঠিক আছে, যদিও অ্যাসিডের আরো অনেক ধর্ম রয়েছে, যেমন অ্যাসিডের আরেকটা গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে অ্যাসিড হচ্ছে স্বাদে টক। সেটা অবশ্যই রাসায়নিক ধর্ম নয়, এমনি ধর্ম। আচ্ছা, অ্যাসিডের আরেকটা ধর্ম হচ্ছে যদি অ্যাসিড ক্ষার, আচ্ছা ক্ষার বা ক্ষারক কি জিনিস পরে আলোচনা করছি, ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে সেক্ষেত্রে লবণ প্লাস জল উৎপন্ন হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে অ্যাসিড নীল লিটমাস কাগজকে লাল লিটমাসে পরিণত করে, বা নীল লিটমাসের বর্ণ লাল হয়ে যায়। নীল লিটমাস থেকে লাল লিটমাস। লিটমাস হচ্ছে এক ধরনের পেপার, 2 রকমের হয়, লাল রঙের হয় অথবা নীল রঙের হয়। তো দেখা গেছে যে নীল লিটমাসের কোনো কাগজ কোনো অ্যাসিডে যদি ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে ওই নীল রঙটা লাল হয়ে যায়। তাহলে এই এতগুলো জিনিস থাকলে অ্যাসিড বলা যেতে পারে। প্রথম কথা হচ্ছে অ্যাসিড হচ্ছে হাইড্রোজেন ঘটিত যৌগ। 2 নম্বর কথা হচ্ছে অ্যাসিড তার জলে যদি দ্রবীভূত করা হয়, মানে অ্যাসিডের জলীয় দ্রবণ কি উৎপন্ন করছে? ক্যাটায়ন হিসেবে H+ আয়ন উৎপন্ন করছে, বা মতান্তরে তুমি ব্র্যাকেটে লিখে দিতে পারো যে H3O+ আয়ন উৎপন্ন করছে। এটা অনেক বেশি জেনুইন। আচ্ছা, অ্যাসিড ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। তো অ্যাসিডের সংজ্ঞা চাইলে এতগুলো কথা বলার দরকার নেই, অ্যাসিডের সংজ্ঞা চাইলে তোমার এটা আর এটা বললেই হবে। তাহলে মূলত আমি শেষ পর্যন্ত কি পেলাম, যে অ্যাসিড হচ্ছে হাইড্রোজেন ঘটিত যৌগ, বা যে সকল হাইড্রোজেন ঘটিত যৌগ জলে দ্রবীভূত হয়ে ক্যাটায়ন রূপে H+ বা ব্র্যাকেটে লিখে দেবে H3O+ আয়ন উৎপন্ন করে, তাদের অ্যাসিড বলে। আর বাকিগুলো তুমি যদি অ্যাসিডের ধর্ম চাই তাহলে সবগুলোই তুমি বলবে। প্রথম কথা হাইড্রোজেন ঘটিত যৌগ, না প্রথম কথা বলবে এটা স্বাদে টক। হাইড্রোজেন ঘটিত যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে এই আয়নটা উৎপন্ন করে হাইড্রক্সোনিয়াম, ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, আর নীল লিটমাসকে লাল লিটমাসে পরিণত করে। ঠিক আছে, উদাহরণ দিই, যেমন মনে করো HCl, যেটাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। ইন জেনারেল মনে রাখবে হাইড্রোক্লোরিক অ্যাসিড H+ আর Cl- আয়ন। তাহলে আমি ক্যাটায়ন রূপে H+ আয়ন পাচ্ছি। এটা কিন্তু শুধুমাত্র HCl এর কথা বলছি। আবার যদি তুমি H2SO4 এর কথা বলো, তাহলে এটা হয়ে যায় 2H+ প্লাস SO4-। এই দুটোই হচ্ছে তোমার অ্যাসিড। এবার যেটা ঘটনা ঘটে, এখান থেকে যে H+ আয়নগুলো উৎপন্ন হচ্ছে, সেই H+ আয়নগুলো সরাসরি জলের সঙ্গে বিক্রিয়া করে H3O+ আয়নটা উৎপন্ন করে। এবং যেহেতু H+ আয়নটাকে বাস্তবে পাওয়াই যায় না, মানে এত তাড়াতাড়ি ঘটনাগুলো ঘটে, আমরা ইন জেনারেল এই আয়নটা পেয়ে থাকি। তাই অনেক বইয়ের সংজ্ঞায় কিন্তু এই H3O+ আয়নের কথাটাই উল্লেখ করা আছে, হাইড্রক্সিনিয়াম আয়ন। বেশ, আচ্ছা এবার একটা জিনিস মনে রাখবে যে হাইড্রোজেন ঘটিত যৌগ হলেই অ্যাসিড হতে হবে তার কোনো মানে নেই।
এটা একটা ধর্ম বলতে পারো, কিন্তু এই বাকিগুলো সবগুলো মেনে চলতে হবে। সুতরাং হাইড্রোজেন ঘটিত যৌগ হলেই অ্যাসিড হবে সেরকম ভেবে নেওয়ার কোনো কারণ নেই। যেমন আমি তোমাকে অনেক উদাহরণ আমি কয়েকটা দিচ্ছি, পরীক্ষায় প্রশ্ন থাকে যে সকল হাইড্রোজেন ঘটিত যৌগই কি অ্যাসিড, তখন তোমাকে বলতে হবে না সকল হাইড্রোজেন ঘটিত যৌগ অ্যাসিড নয়। যেমন আমি তোমাকে উদাহরণ দিচ্ছি NH3 অ্যামোনিয়া, PH3 এটার নাম হচ্ছে ফসফিন, PH3 সিম্পল H2O এটাও কিন্তু হাইড্রোজেন ঘটিত যৌগ। আমি বলতে পারি চিনি, চিনির সংকেত হচ্ছে C6H12O11, তাহলে এর মধ্যেও হাইড্রোজেন আছে, এটার মধ্যেও হাইড্রোজেন আছে, এটার মধ্যেও হাইড্রোজেন আছে, এটার মধ্যেও হাইড্রোজেন আছে। তাহলে এগুলো সবগুলোই হাইড্রোজেন গঠিত যৌগ, কিন্তু এগুলোর কোনোটাই জলে দ্রবীভূত হয়ে, জলটাকে বাদ দাও, বাকি কোনোটাই জলে দ্রবীভূত হয়ে H+ আয়ন উৎপন্ন করে, কোনোটাই ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ বা জল, লবণ ও জল উৎপন্ন করে না, বা কোনোটাই নীল লিটমাসকে লাল করে না। সুতরাং হাইড্রোজেন ঘটিত যৌগ হলেই যে অ্যাসিড হতে হবে তার কোনো মানে নেই, বাকি ধর্মগুলো মেনে চলতে হবে। ঠিক আছে? সুতরাং সকল হাইড্রোজেন ঘটিত যৌগ অ্যাসিড নয়, এবং তুমি বেশ কয়েকটা উদাহরণ তার সপক্ষে তুমি দিয়ে দিতেই পারো। ঠিক আছে? বেশ, নেক্সট চলে এসো অ্যাসিডের শ্রেণী বিভাগ। তো অ্যাসিডকে, প্রচুর অ্যাসিড আছে আমাদের জানা অজানার মধ্যে, তো সেই অ্যাসিডগুলোকে বিভিন্নভাবে শ্রেণী বিভাগ করা যায়। বিভিন্নভাবে মানে কীরকম? মনে করো গঠনগতভাবে বা উপাদানগতভাবে, সক্রিয়তার দিক থেকে। আমি একটা একটা করে ব্যাখ্যা করছি। যেমন প্রথমেই আমি আলোচনা করব যে গঠনগতভাবে। গঠনগতভাবে অ্যাসিডকে দুভাগে ভাগ করা যায়। কীরকম? একটা হচ্ছে অজৈব অ্যাসিড, আর একটা হচ্ছে জৈব অ্যাসিড। ঠিক আছে? আচ্ছা, অজৈব অ্যাসিডগুলোকে অনেক সময় খনিজ অ্যাসিড বলা হয়। ঠিক? তাহলে শ্রেণী বিভাগ কিরকম হলো? দুভাগে ভাগ করে যাচ্ছে। একটাকে বলা হয় অজৈব অ্যাসিড আর একটাকে বলা হয় জৈব অ্যাসিড। নাম থেকেই বুঝতে পারছো যে সমস্ত অ্যাসিডে, যে সমস্ত অ্যাসিড বলতে পারো যে অজৈব বা খনিজ পদার্থ থেকে তৈরি হয়, সেগুলোকে বলা হয় অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিড। খুব সিম্পল আমি উদাহরণ দিই। যেমন মনে করো তোমাকে বললাম HCl, Cl, তোমাকে বললাম H2SO4, সালফার, এগুলো সব খনিজ পদার্থ, এগুলো সব অজৈব পদার্থ। সব থেকে বড় কথা, মানে এগুলো কোনোটাই আমাদের মানব শরীরে পাওয়া যায় না। তাহলে এই সবগুলো হচ্ছে অজৈব পদার্থ। তাহলে এই সমস্ত অ্যাসিডগুলো যেহেতু অজৈব পদার্থ থেকে গঠিত হয়, সুতরাং এই অ্যাসিডগুলো হলো অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিড। আর জৈব অ্যাসিড কোনগুলো? যে সমস্ত অ্যাসিডগুলো মানব দেহ বা উদ্ভিদ দেহ বলতে পারো পাওয়া যায়, তাকে বলা হচ্ছে জৈব অ্যাসিড। কিরকম? প্রচুর উদাহরণ আছে। যেমন আমি তোমাকে বললাম সাইট্রিক অ্যাসিড, হয়তো নাম শুনেছো এগুলো। সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড কিসে পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড লেবুতে পাওয়া যায়। যদি আমি তোমাকে বলি টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড কিসে পাওয়া যায়? তেঁতুলে পাওয়া যায়। দেখো সবগুলোই উদ্ভিদ, এটা উদ্ভিদ, এটা উদ্ভিদ। যদি বলি ম্যালিক অ্যাসিড, এটা পাওয়া যায় আপেলে পাওয়া যায়। ঠিক আছে? যদি বলা হয় ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড পাওয়া যায় পিঁপড়ে, পিঁপড়ের যে হুল থাকে, পিঁপড়ের হুল যেটা কামড়ায়, যেটা দিয়ে, সেখানে ফর্মিক অ্যাসিড থাকে, সেজন্য পিঁপড়ে কামড়াতে জ্বালা করে। কামড়ালে কি হয়? ওই এই ফর্মিক অ্যাসিডটা তোমার শরীরের ভেতরে প্রবেশ করে কিছুটা হলো। যেহেতু মৃদু অ্যাসিড এগুলো, মানে সক্রিয়তা কম, সেজন্য আমাদের খুব বেশি সমস্যা হয় না। তাহলে এগুলো সবগুলোই দেখো আইদার উদ্ভিদ, মানে উদ্ভিদের উপাদান থেকে গঠিত, অথবা প্রাণীদের শরীরের কোনো একটা অংশ থেকে গঠিত। তাই এই অ্যাসিডগুলোকে বলা হয় জৈব অ্যাসিড। হলো? বেশ, আরেক ভাগে ভাগ করা যায় উপাদানগতভাবে। উপাদানগতভাবে অ্যাসিডকে দুভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় হাইড্রাসিড আর একটাকে বলা হয় অক্সি অ্যাসিড। আচ্ছা, কোনগুলো হাইড্রাসিড আর কোনগুলো অক্সি অ্যাসিড? তো যে সমস্ত অ্যাসিডে হাইড্রোজেনের সঙ্গে কিছু অধাতব মৌল বা মূলক যুক্ত থাকে, অধাতব মৌল বা মূলক যুক্ত থাকে, তাদেরকে বলা হচ্ছে হাইড্রাসিড। এবং হাইড্রাসিড যখন আমি বলবো, তুমি মনে রাখবে সেখানে কোনোভাবেই অক্সিজেন থাকবে না। ঠিক আছে? তাহলে যে সমস্ত অ্যাসিডে হাইড্রোজেনের সঙ্গে কিছু অধাতব মৌল বা মূলক যুক্ত হয়ে গঠিত হয়
এবং যেটাতে কোনোভাবেই অক্সিজেনের উপস্থিতি থাকবে না, সেই সমস্ত অ্যাসিডগুলোকে বলা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। অক্সিজেন ছাড়া প্রচুর অ্যাসিড হয়, যেমন আমি বলতে পারি HCl, HCl এর মধ্যে অক্সিজেন নেই। আমি বলতে পারি HBr, এটার মধ্যেও কোনো অক্সিজেন নেই, তাই না? হাইড্রোজেনের সঙ্গে কি যুক্ত হয়েছে? এটা অধাতু, ক্লোরিন, ক্লোরিন ধাতু নয়, ব্রোমিন, ব্রোমিনও ধাতু নয়, অধাতু। তাহলে হাইড্রোজেনের সঙ্গে বিভিন্ন অধাতু বা অধাতব মূলক যুক্ত হয়ে যেটার মধ্যে কোনোভাবেই অক্সিজেন থাকবে না, সেইগুলোকে, সেই সমস্ত অ্যাসিডগুলোকে বলা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। উদাহরণ দিলাম। আর একই রকম ভাবে অক্সি অ্যাসিড কোনগুলো? যেটাতে মধ্যে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন থাকবেই, এক বা একাধিক অক্সিজেন পরমাণু থাকে, সেগুলোকে বলা হচ্ছে অক্সি অ্যাসিড। তো প্রচুর উদাহরণ, যেমন দেখো H2SO4, 4 অণু অক্সিজেন আছে। যদি আমি বলি HNO3, 3 অণু অক্সিজেন আছে। এই সমস্ত অ্যাসিডগুলোকে বলা হচ্ছে অক্সি অ্যাসিড। ঠিক আছে? বেশ, এবার বলি জারণ ক্ষমতা অনুসারে। জারণ ক্ষমতা অনুসারে বিভিন্ন অ্যাসিডকে দু ভাগে ভাগ করা যায়। কিরকম? একটাকে বলা হয় জারক অ্যাসিড, যেটা একটু ইম্পর্টেন্ট, মানে জানতে হবে তোমাকে। জারক অ্যাসিড, আরেকটাকে বলা হয় অজারক অ্যাসিড। জারক অ্যাসিড কোনগুলো? মানে যে সমস্ত অ্যাসিডগুলো তুমি মনে রাখবে একটু সক্রিয়তা বেশি হয়, তারা কি করে অন্যান্য পদার্থকে জারিত করতে পারে। ঠিক আছে? মানে যে সকল অ্যাসিডে তুমি বলতে পারো জারণ ক্ষমতা আছে, সেই সমস্ত অ্যাসিডকে আমরা বলবো জারক অ্যাসিড। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে গাঢ় সালফিউরিক অ্যাসিড। লঘু গাঢ় দু রকমের হয় কিন্তু, মানে কনসেন্ট্রেশনটা যদি বেশি হয় তুমি মনে রাখবে সেটা কিন্তু জারক অ্যাসিড হবে। যদি আমি বলি গাঢ় HNO3, এটাও কিন্তু, এই দুটোই কিন্তু জারক অ্যাসিড, মানে এদের জারণ ক্ষমতা আছে। আমি তোমাকে উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন মনে করো H2SO4, আমি একটু বিক্রিয়া করেই দেখাই যে 2H2SO4 যদি নেওয়া হয় তাহলে ইন জেনারেল এটা 2SO2 2H2O প্লাস 4 2 এ 6, এখানে 8টা অক্সিজেন আছে, তাহলে দুটো অক্সিজেন থাকবে। এবং মনে রাখি এখানে যে অক্সিজেনটা থাকবে, আমি থার্ড ব্র্যাকেটে দিচ্ছি, এই অক্সিজেনটাকে বলা হয় জায়মান অক্সিজেন। জায়মান অক্সিজেন মানে এটা ভীষণভাবে সক্রিয়, এটা যে কোনো কিছুর সঙ্গে বিক্রিয়া করবে। যদি এইটাকে আমি একটা কার্বনের সঙ্গে বিক্রিয়া করার কথা ভাবি, তাহলে সেক্ষেত্রে CO2 হবে। এবার দুটোকে যদি তুমি একসঙ্গে কম্বাইন করো, তুমি কি পাচ্ছ? দেখো তুমি পাচ্ছ 2H2SO4 C 2O, এখানে পাচ্ছ 2SO2 2H2O CO2 2O। এবার দেখো ডান দিকে বাঁ দিকে দুটোই 2O আছে, দুদিক থেকে আমি কেটে দিতে পারি। তাহলে ফাইনালি তুমি কি পাচ্ছ? যে এই গাঢ় যেটা সালফিউরিক অ্যাসিড, সেটা কার্বনকে জারিত করছে। দেখো এই যে কার্বন থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, এটা অবভিয়াসলি অক্সিজেন যুক্ত হচ্ছে, তাহলে এটা একটা জারণ প্রক্রিয়া। তাহলে আমি বলতে পারি গাঢ় সালফিউরিক অ্যাসিড এক্ষেত্রে কার্বনকে জারিত করে কার্বন ডাই অক্সাইডে পরিণত করছে। সুতরাং গাঢ় সালফিউরিক অ্যাসিড কার্বনকে জারিত করতে পারছে, তাহলে অবশ্যই গাঢ় সালফিউরিক অ্যাসিড একটা জারক অ্যাসিড। আরো উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন নাইট্রিক অ্যাসিডের উদাহরণটাও আমি তোমাকে দিতে পারি। নাইট্রিক অ্যাসিডের উদাহরণটা দিই। আচ্ছা, নাইট্রিক অ্যাসিড কি হয়? হাইড্রোজেন সালফাইডের সঙ্গে বিক্রিয়া করে এবং হাইড্রোজেন সালফাইডটাকে জারিত করে সালফারে পরিণত করে। বিক্রিয়াটা করছি মনে করো HNO3, তাই তো? তাহলে এটা হয়ে যাচ্ছে 2HNO3, এটা যদি ভেঙে যায় তাহলে চলে আসবে 2NO2 প্লাস H2O প্লাস কটা হলো? 4 একে 5, এখানে আছে 6টা, তাহলে একটা অক্সিজেন। এদিকে আমি হাইড্রোজেন সালফাইড নিলাম, ওই যে জায়মান অক্সিজেনটা উৎপন্ন হলো, সেই জায়মান অক্সিজেনটা কি করলো? জায়মান অক্সিজেনটা H2S, এটার নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইডের সঙ্গে বিক্রিয়া করলো, বিক্রিয়া করে H2O এবং S, S মানে হচ্ছে সালফার, সালফারের গুঁড়ো, হলুদ বর্ণের হয়, সালফারে জারিত করে। আমি বিক্রিয়াটা যদি একসঙ্গে লিখি তাহলে 2HNO3 প্লাস H2S প্লাস O, তাহলে এদিকে পড়ে থাকছে 2NO2 প্লাস 2H2O প্লাস সালফার প্লাস অক্সিজেন। এই অক্সিজেনটা দেখাবার দরকার নেই, কারণ দুদিকেই থাকবে, কেটে যাবে। এবার তোমার কি ঘটনা ঘটছে দেখো, তুমি এখান থেকে বলতে পারো H2S থেকে
সালফার পাচ্ছি, হাইড্রোজেন বিযুক্ত হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি H2S টা জারিত হচ্ছে, তাই না? তার মানে বলতে পারি গাঢ় HNO3 H2S কে সালফারে জারিত করে, মানে হলুদ বর্ণের সালফার তুমি বিক্রিয়ার শেষে পেয়ে যাবে। বেশ, তাহলে এই গেল তোমার জারক অ্যাসিড। আচ্ছা, এবার তাহলে মূল ব্যাপার কি হলো, জারক অ্যাসিড তোমার কাকে বলে? তুমি বলবে যে সকল অ্যাসিডের জারণ ক্ষমতা আছে এবং বিক্রিয়ার ফলে জায়মান অক্সিজেন উৎপন্ন করে সেই সমস্ত অ্যাসিডকে জারক অ্যাসিড বলে। তাহলে অজারক অ্যাসিড কোনগুলো? যে সকল অ্যাসিডের জারণ ক্ষমতা নেই তাদের অজারক অ্যাসিড বলে। যেমন তুমি উদাহরণ হিসেবে বলতে পারো লঘু HCl, লঘু অ্যাসিডগুলোর জারণ ক্ষমতা নেই, লঘু H2SO4, এগুলো হয়ে যাচ্ছে লঘু, এগুলো হয়ে যাচ্ছে অজারক অ্যাসিড, এদের কোনোভাবেই জারণ ক্ষমতা নেই, বিয়োজিত হয়ে জায়মান অক্সিজেন দেয় না, সুতরাং কোনো সমস্যা হয় না। বেশ, এবার চলে এসো আরেকটা টাইপের হয় তীব্র অ্যাসিড আর মৃদু অ্যাসিড, মানে সক্রিয়তা অনুসারে। সক্রিয়তা অনুসারে অ্যাসিডকে দুভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় তীব্র অ্যাসিড, একটাকে বলা হয় মৃদু অ্যাসিড। তীব্র অ্যাসিড কোনগুলো? যে সমস্ত অ্যাসিডগুলো জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে প্রচুর পরিমাণ ওই H3O+, H+ বলতে পারো, H+ না বলে H3O+ হাইড্রক্সোনিয়াম, এই আয়নটার কথা বলবে, উৎপন্ন করে, তাদেরকে বলা হয় তীব্র অ্যাসিড। আবার বলছি, যে সমস্ত অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়ে প্রচুর পরিমাণে এই আয়নটা উৎপন্ন করে তাকে বলা হচ্ছে তীব্র অ্যাসিড। যেমন তোমার H2SO4, HNO3, এইগুলো হচ্ছে তোমার তীব্র অ্যাসিড। আর মৃদু অ্যাসিড কোনগুলো? যে সমস্ত অ্যাসিডগুলো জলীয় দ্রবণে খুব অল্প পরিমাণ বিয়োজিত হয় এবং অল্প পরিমাণ বিয়োজিত হয়ে খুব অল্প পরিমাণ ওই আয়ন H3O+ বা H+ আয়ন উৎপন্ন করে, তাদেরকে বলা হচ্ছে মৃদু অ্যাসিড। যেমন একটা মৃদু অ্যাসিড হচ্ছে, তুমি বলতে পারো অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে আমরা ভিনিগার বলি, CH3COOH। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে ভীষণভাবে মৃদু অ্যাসিড, জলের সঙ্গে খুব বেশি বিক্রিয়াও করে না, বা বিক্রিয়া করলেও খুব অল্প পরিমাণ H+ আয়ন উৎপন্ন করে। ঠিক আছে? বেশ, নেক্সট আলোচনা চলে এসো যে ক্ষারক নিয়ে আলোচনা করা যাক। অ্যাসিড মোটামুটি আমি আলোচনা করলাম, এবার নেক্সট আলোচনায় চলে এসো ক্ষারক। এই জিনিসটা খুব ভালো করে বুঝবে, ক্ষারক আর ক্ষার নিয়ে খুব কনফিউশন থাকে সবার মধ্যে। ক্ষারক কোনগুলো আর ক্ষার কোনগুলো? বেশ, তোমাকে ব্যাখ্যা করে বলি যে ক্ষারক কোনগুলো আর ক্ষার কোনগুলো। তো বলে রাখি, এক্ষেত্রেও আমরা যে সংজ্ঞাটা করব সেই সংজ্ঞাটা কিন্তু এই বিখ্যাত বিজ্ঞানী আরহেনিয়াসের মতামত থেকেই কিন্তু হবে। ক্ষারক কোনগুলো? যে তুমি বলবে যে সকল ধাতব অক্সাইড বা ধাতব হাইড্রক্সাইড, ধাতব অক্সাইড বা ধাতব হাইড্রক্সাইড কি করছে? অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করছে, তাদেরকে ক্ষারক বলে। ঠিক আছে? পরিষ্কার সংজ্ঞা, যে সমস্ত ধাতব অক্সাইড বা ধাতব হাইড্রক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদেরকে বলা হচ্ছে ক্ষারক। যেমন আমি উদাহরণ দিচ্ছি, যেমন Na2O, যেমন আমি বলতে পারি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, যেমন আমি বলতে পারি ক্যালসিয়াম হাইড্রক্সাইড, যেমন আমি আরো উদাহরণ দিতে পারি FeOH3 ফেরিক হাইড্রক্সাইড। এর মোটামুটি গোটা চারেক উদাহরণ লিখলাম। এদের মধ্যে সবগুলোই যদি জলে ডোবানো হয় তাহলে কি করে? লবণ এবং জল উৎপন্ন করে। ঠিক আছে? বেশ, হলো। এবার আমি বলি, এই যে সমস্ত ক্ষারক, সবগুলোই ক্ষারক, এদের মধ্যে যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলা হয়। ঠিক আছে? এদের মধ্যে যারা যারা জলে দ্রবীভূত হয় এবং জলে দ্রবীভূত হয়ে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে তাদেরকে আমরা বলবো ক্ষার। কোনগুলো? আমি কয়েকটা নাম দিচ্ছি, যেমন এটা জলে যদি ডোবাও তাহলে সেক্ষেত্রে সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে, যেটা বিয়োজিত হয়ে Na+ আর OH- উৎপন্ন করে। যেমন মনে করো ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এটাকে যদি তুমি জলের মধ্যে ডোবাও একই রকম ভাবে OH- আয়নটা উৎপন্ন করে। কিন্তু এটাকে যদি জলের মধ্যে ডোবাও তাহলে কিন্তু ওই ঘটনাটা ঘটে না, এটাকে ডোবালেও কিন্তু OH- আয়ন উৎপন্ন হয় না। তাহলে তুমি বলতে পারো এই যাকে যাকে ক্ষার বললাম এগুলো হচ্ছে ক্ষার।
যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হয় এবং জলে দ্রবীভূত হয়ে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে তাদেরকে ক্ষার বলে। তাহলে যাকে যাকে আমি ক্ষার বলছি তারা অবশ্যই ক্ষারক, কিন্তু সব ক্ষারকগুলো ক্ষার নয়। এটা খুব কমন প্রশ্ন যে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। আচ্ছা, ক্ষারের সংখ্যাটা তুমি অন্যভাবেও বলতে পারো, এইভাবে একসঙ্গে মিশিয়ে দেওয়া যেতে পারে যে যে সকল ধাতব অক্সাইড বা ধাতব হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে OH মাইনাস আয়ন উৎপন্ন করে তাদের ক্ষার বলে। এভাবেও দুটোকে একসঙ্গে মিক্স করে বলা যেতে পারে। ঠিক আছে, বেশ, তাহলে ক্ষার হয়ে গেল। মেনলি আমরা এবার ক্ষার নিয়ে আলোচনা করব। আচ্ছা, ক্ষার কোনগুলো, ক্ষারের ধর্ম কি? ক্ষারের ধর্ম হচ্ছে, এটা হচ্ছে সাদে কষা, আগেরটা ছিল টক, জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে OH মাইনাস আয়ন উৎপন্ন করে। দুটো হলো ক্ষার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, লবণ প্লাস জল উৎপন্ন করে। আর কি হয়, ক্ষার লাল লিটমাসকে নীল করে, মানে জাস্ট উল্টোটা। তোমাকে যদি এখান থেকে পার্থক্য করতে দেয়, চারটা পার্থক্য সরাসরি পেয়ে যাচ্ছে, তাই না? মানে কি বললাম, ক্ষার জলে দ্রবীভূত হয়ে OH মাইনাস আয়ন উৎপন্ন করে, ক্ষার সাদে কষা, ক্ষার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, ক্ষার লাল লিটমাসকে নীল করে। ঠিক আছে, বেশ, নেক্সট চলে এসো। ক্ষার একই রকম ভাবে, এখানে ক্ষারের অত শ্রেণী বিভাগ নেই, যেমন অ্যাসিডের বিভিন্ন ভাবে আমরা শ্রেণী বিভাগ করলাম, ক্ষারের কিন্তু অত শ্রেণী বিভাগ নেই। ক্ষারকে মেনলি দুভাবে বিভক্ত করা হয়, একটা হচ্ছে মৃদু ক্ষার আর একটা হচ্ছে তীব্র ক্ষার। মৃদু ক্ষার আর তীব্র ক্ষার কোনগুলো? যে সমস্ত ক্ষারের বেশিরভাগ অণু জলীয় দ্রবণে আয়নিত হয়ে অধিক পরিমাণ OH আয়ন উৎপন্ন করে। ঠিক আছে, যেমন আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, তীব্র ক্ষার বললাম, তাই তো? তীব্র ক্ষার কোনগুলো? যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইড। এদেরকে যখনই আমি জলের মধ্যে ডোবাবো তখন প্রচুর পরিমাণ OH মাইনাস আয়ন উৎপন্ন হবে, প্রচুর পরিমাণ, তাকে আমি বলবো তীব্র ক্ষার। আর তাহলে মৃদু ক্ষার কোনগুলোকে বলবো? যে সমস্ত ক্ষারের খুব অল্প সংখ্যক অণু জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে খুব অল্প সংখ্যক OH মাইনাস আয়ন উৎপন্ন করে তাদেরকে বলা হয় মৃদু ক্ষার। ঠিক আছে, তাহলে যাদের বেশি সংখ্যক OH মাইনাস উৎপন্ন হয় সেটা হচ্ছে তীব্র ক্ষার, আর যাদের ক্ষেত্রে অল্প পরিমাণ OH মাইনাস আয়ন উৎপন্ন হয় তাদেরকে বলা হয় মৃদু ক্ষার। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা মৃদু ক্ষার। ঠিক আছে, আর ছোট ছোট দুটো আলোচনা করব। যেমন এইভাবে বলা হয় অ্যাসিডের ক্ষারগ্রাহিতা, অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কাকে বলা হয়? অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। আচ্ছা দেখো, অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কাকে বলে? কোনো একটা অ্যাসিডে যতগুলো প্রতিস্থাপনযোগ্য H পরমাণু থাকবে, খুব সিম্পল কথা, কোনো একটা অ্যাসিডের অণুতে যতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকবে তাকে বলা হচ্ছে ওই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। ঠিক আছে, মানে মূল কথা হচ্ছে প্রতিস্থাপনযোগ্য H পরমাণু, H পরমাণুর সংখ্যা। ঠিক আছে, তাকে বলা হচ্ছে সেই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। এবং কতগুলো থাকছে তার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়। যেমন এক নম্বর হচ্ছে এক ক্ষারীয় অ্যাসিড। এক ক্ষারীয় অ্যাসিড কোনগুলো? যাদের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা একটা। দু নম্বর শ্রেণী বিভাগ হচ্ছে দ্বিক্ষারীয় অ্যাসিড। দ্বিক্ষারীয় অ্যাসিড কোনগুলো? যেটাতে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু দুটো। আর একটা টাইপ হয় যেটাকে বলা হয় ত্রিক্ষারীয়। ত্রিক্ষারীয় কোনগুলো? যার মধ্যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু তিনটে। আমি একটা একটা করে উদাহরণ দিই। যেমন HCl, কটা আছে? একটা, তাহলে এক ক্ষারীয় অ্যাসিড। আমি বলতে পারি HBr, কটা হাইড্রোজেন? একটা হাইড্রোজেন, তাহলে ওটা এক ক্ষারীয় অ্যাসিড। যদি আমি বলি H2SO4, দেখো চিহ্ন থেকেই বুঝতে পারছি দুটো হাইড্রোজেন, তাহলে দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন। আমি যদি বলি H2CO3, এটার নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড, তাতেও দুটো। ত্রিক্ষারীয় উদাহরণ দিই, H3PO4, দেখো তিনটে হাইড্রোজেন পরমাণু। তাহলে কতগুলো হাইড্রোজেন পরমাণু আছে তার উপর ভিত্তি করে এইভাবে আমরা শ্রেণীবিভাগ করতে পারি। ঠিক আছে, একই রকম ভাবে যেমন অ্যাসিডের ক্ষারগ্রাহিতা হয় তেমনি
ক্ষারের অম্লগ্রাহিতা হয়, ক্ষারের অম্লগ্রাহিতা। ঠিক উল্টোটা, অ্যাসিডের ক্ষারগ্রাহিতার সময় কি বললাম, কতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে, আর এটার ক্ষেত্রে বলবো বিয়োজিত হয়ে কতগুলো OH মাইনাস আয়ন উৎপন্ন করবে, সেটা হয়ে যাচ্ছে সেই ক্ষারের অম্লগ্রাহিতা। এবং একই রকম ভাবে এটাকেও 3 ভাগে ভাগ করা যায়, যেমন এক আম্লিক ক্ষার, এক আম্লিক ক্ষার, একই রকম ভাবে দ্বি আম্লিক ক্ষার, একই ভাবে ত্রি আম্লিক ক্ষার। উদাহরণ দিই, একটা একটা করে বলছি। NaOH একটা OH, যদি বলি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দুটো, তাই না? যদি বলি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সেক্ষেত্রে OH হয়ে যাচ্ছে 3টে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমি সেইভাবে বলতে পারি যে এটা হয়ে গেল 3টে, যেহেতু OH আছে সুতরাং সেক্ষেত্রে অম্লগ্রাহিতা হয়ে যাবে। ঠিক আছে, রাসায়নিক ধর্মগুলো পরের ভিডিওতে করব, আজকে এই পর্যন্তই থাকলো।